দূর থেকে একটানা ভেসে আসছে জল পাখিদের ডাক। সূর্যি যখন পাটে বসে আধা নেমে আসে আকাশ ঘিরে, সেই সময় ওরাও এসে নামে এই 7 নবীর বিলের নির্জন আধার পাড়ে, ঠিক যেন অন্য জগতের কোনো জীবের মতো। সদু বিলের পাড়ের হাঁটু জলে দাঁড়িয়ে একটা একটা করে কলমি শাকের কচি কচি ডাঁটাগুলো তুলছিল, আর কোমরের কাছে শাড়ির কোচরের মধ্যে ভরছিল। আজ আকাশ ঘিরে আসা কালো মেঘের দলের আড়ালে সূর্যিখানা অনেক আগেই কোথায় যেন হারিয়ে গিয়েছে। শান্ত দিঘির জল থেকে থেকে কেঁপে উঠছে সদুর হাতের স্পর্শে। কলমি শাকের ডগায় বসে থাকা লাল রঙের ফড়িংগুলোও তার হাতের নাড়া লেগে উড়ে উড়ে যাচ্ছে এক গাছ থেকে অন্য গাছে। এই দিনের বেলাতেও গায়ের লোক দিঘির পথটা মারাতে চায় না, তাই নিতান্ত নিরুপায় না হলে সাত করে কেউ সাজের বেলায় এই বিপদের দরজায় আসে না। তবে সদু এসেছে। নানা রকম ভাবতে ভাবতে সে কচি কচি কলমির ডগাগুলো তুলছিল। এমন সময় হঠাৎ একটা শীতল হাওয়ার দমক সদুর সারা শরীরে এক শিরশিরে অনুভূতি খেলিয়ে দিয়ে চলে যায়। একটু কেঁপে ওঠে সদু। দ্রুত মাথা তুলে খুব সন্তর্পণে ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক দেখে নেয়। চারপাশে কোনো জনমনুষ্যের চিহ্ন পর্যন্ত নেই। হঠাৎই যেন সম্বিত ফেরে ওর। না, সন্ধে নেমে এসেছে। আজকের মতো অনেকটাই শাক তোলা হয়ে গিয়েছে তার। এবার বাড়ি ফেরা দরকার। আঁচলটাকে ভালো করে কোমরে গুঁজে নিয়ে যেই না সে উঠে দাঁড়াতেই যাবে, এমন সময় মাথার উপর দিয়ে কর্কশ ডাক ছেড়ে উড়ে যায় কোনো নিশাচর পাখি। চমকে ওঠে সদু। ছ্যাত করে ওঠে ওর বুকের ভেতরটা। মুহূর্তে 7 নবীর বিলের দুর্নামের কথাটা মনে করে একটা ঢোক গেলে সে ফিরে আসতেই যাবে, এমন সময় জলের মধ্যে একটা জিনিসের উপর নজর যেতেই থমকে যায় সদু। জলের ওপর থেকে বেরিয়ে আছে প্রায় অর্ধ গোলাকার একটা আকৃতি। সদু এবার 2 হাত বাড়িয়ে গায়ের সব জোর একত্রিত করে এক টানে জলের তলা থেকে তুলে আনলো সেই বস্তুটা। আর তুলতেই ওর চোখ জোড়া বিস্ফারিত হয়ে গেল। এ কি তুলে আনলো সে জলের থেকে? বিস্ময়ে যখন নড়তে ভুলে গিয়ে বস্তুটার দিকে একভাবে চেয়ে রয়েছে, ঠিক সেই সময় শুধু একটা ভীষণ জোরে আঘাত অনুভব করলো তার মাথার পিছনে। আর সাথে সাথে উপবাসে দুর্বল হয়ে আসা সদুর শরীরটা জ্ঞান হারিয়ে দিঘির জলের মধ্যে পড়ে গেল। তারপর চারপাশ আবারও চুপচাপ। অশান্ত কিছু ঢেউ এই খবর দিঘির অপর পাড়ে পৌঁছে দেওয়ার ব্যর্থ চেষ্টা করে কিছুটা এগিয়েই আবারও মিলিয়ে গেল সেই বিশাল দিঘির বুকেই। নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। গ্রাম বাংলার নানা ভয় দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন, আপনাদেরই পছন্দের গ্রাম বাংলার ভূতের গল্প। আজকে আপনাদেরকে শোনাব গল্প কথা অরিজিনালসের 4র্থ নিবেদন, বিশ্বদীপ সরকারের কাহিনী রুধিরাভিষেক। এখন শুনবেন গল্পের প্রথম পরিচ্ছেদ, নিধনযজ্ঞ। যে সমস্ত শ্রোতারা আমাদেরকে প্রথম শুনছেন তাদের উদ্দেশ্যে বলা, আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের নিবেদন। শুরু হতে চলেছে বিশ্বদীপ সরকারের কাহিনী রুধিরাভিষেকের প্রথম পরিচ্ছেদ, নিধনযজ্ঞ।
বনেদি বাড়িটার পিছনের দিকের দোতলার ঝুল বারান্দায় দাঁড়িয়ে দূরের তাল আর নারকেল বাগানের দিকে তাকিয়েছিল পল্লবী। হঠাৎ সেখানকার পুকুর পাড় থেকে ছলাৎ ছলাৎ করে জলের আওয়াজ শুনে চোখ ফেরালো সেই দিকে, আর আরও একবার নতুন করে চমকিত হলো পল্লবী। সেখান থেকে উঠে আসছে এই বাড়ির বড় ছেলে অঙ্কিত, অঙ্কিত দেব চট্টরাজ। পরনে সাদা ধুতি, উন্মুক্ত ঊর্ধ্বাঙ্গের ফর্সা রং যেন স্নানের পর সকালের রোদ পেয়ে আরও তারুণ্য ছড়াচ্ছে। প্রায় 6 ফুট উচ্চতার ছেলেটির চওড়া বুক, সুঠাম সুন্দর পেশিবহুল গড়ন আভাস দেয় তার নিয়মিত শরীরচর্চার। মেয়েধীন দীপ্তমান চেহারায় টিকালো নাক, আর কালো দুটো ভ্রুর নিচে ততোধিক কালো উজ্জ্বল দুটো চোখের মণি, যার গভীরতার দিকে চেয়ে মুহূর্তেই যেন হারিয়ে যাওয়া যায়। এক মাথা ভেজা কালো চুল কপাল থেকে উল্টো করে ঘাড় পর্যন্ত নামানো, মুখে ফ্রেঞ্চ কাট দাঁড়ির মাঝে পাতলা দুটো গোলাপি ঠোঁটের এক কোণায় যেন সবসময় লেগে রয়েছে একটা হালকা হাসি। রূপে যেন সে চন্দ্রদেবকেও হার মানাবে। একরকম হাঁ করেই দেখছিল পল্লবী। হঠাৎ নিজের অবস্থানটা বুঝতে পেরে ঝুল বারান্দার গা ঘেঁষে ওঠা একটা কামিনী গাছের পাতার আড়ালে দ্রুত সরে যায় সে। তার মনে পড়ে যাচ্ছিল সেই বিয়ের আগেকার দিনগুলোর কথা। পল্লবীর কলেজের সুরেশ নামে অন্য একটা ছেলেকে মনে মনে পছন্দ ছিল, কিন্তু হঠাৎ করেই একদিন পল্লবীর বাড়ি থেকে অঙ্কিতের সাথে বিয়ে ঠিক করে দেয় তার। প্রথমে পল্লবী এই বিয়েতে রাজি হয়নি, তার বাবাকে সে জানিয়েও ছিল, কিন্তু বাড়ির লোক শুনলে তো। বিয়ের পিঁড়িতে বসার আগে অবধি সে তার মা বাবাকে বলেছিল, আমি তোমাদের কোন জন্মের শত্রু ছিলাম গো? আমার পছন্দের ছেলের সাথে আমাকে বিয়ে দেওয়ার বদলে কোথা থেকে একটা কাকে ধরে এনে আমাকে বিয়ে দিয়ে বিদায় করে দিতে চাইছো? উত্তরে তার মা বলেছিল, এরকম করে না মা, একটু পর তোর বিয়ে। বাবা বলে, তোমার মেয়েকে বলে দাও, হ্যাঁ অনেক হয়েছে, আর যেন জ্বালাতন না করে আমাকে। ছেলে অফিসার, কলকাতায় থাকে, এর থেকে ভালো ছেলে ওর জন্য পাওয়া যাবে না, যেন চুপচাপ বিয়েটা করে নেয়। কানন দেবী অর্থাৎ পল্লবীর মাকে এই কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে যায় নিতিনবাবু। কি? আমি তোমাদেরকে জ্বালাতন করছি? ঠিক আছে, একটা বাড়ি বিয়েটা হোক না, আর জীবনেও পা দেব না আমি এই বাড়িতে। এই সময় পল্লবীর ভাই বলে উঠেছিল, বিয়ের পর তুই না আসলেই ভালো, তা না হলে আবার বাবার সম্পত্তিতে ভাগ বসাবি। তুই না আসলে ওসব ঝামেলা আর থাকবে না। একরকম তেলে বেগুনে জ্বলে ওঠে পল্লবী। না না না, এ কিছুতেই আমার মায়ের পেটের ভাই হতে পারে না। মা আমাকে বিদায় তো করে দিচ্ছে, তবে আমি চলে যাওয়ার আগে একটা কথা মা তুমি সত্যি করে আমাকে বলো তো, বাবা কাকে কুড়িয়ে এনেছিল, আমাকে না এই বাদরটাকে? চুপ চুপ, একদম চুপ। এসব কি কথা? তোরা দুটোই আমার নিজের পেটে। এই এই তোরা ধর তো ওকে, নিয়ে চল মণ্ডপে, নইলে আজ লগ্ন পেরিয়ে যাবে। তারপর তারপর উনি আবার আমার মুন্ডু নিপাত করবেন, যা রাগী মানুষ। কানন দেবীর কথা মতো ঘরে উপস্থিত সবাই ধরে বেঁধে পল্লবীকে পিঁড়িতে বসিয়ে নিয়ে চলে যায় মণ্ডপের উদ্দেশ্যে। যেতে যেতে পল্লবী বলে, কিছুতেই না, ও আমার ভাই হতে পারেই না। আমি বলছি শোনো মা, তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমি শিওর হসপিটালে পাল্টাপাল্টি হয়ে গেছে তোমাদের ছেলে। মা, কানন দেবী 2 হাত কপালে ঠেকিয়ে বলে, রক্ষে করো মা, রক্ষে করো, বিয়েটা যেন ঠিকঠাক করে মেটে মা। উফ, কে জানে কোন ছেলের সাথে যে আমার বিয়ে হবে। ছেলের বদলে যদি আবার কাকু হয় তখন। আরে সুরেশ, তুমি কোথায়? তোমার রাজকন্যাকে যে দৈত্য তুলে নিয়ে গেল গো। অগত্যা অনিচ্ছা সত্ত্বেও পান পাতা সরিয়ে সামনে তাকায় পল্লবী, আর যেন বসে বসেই পিছলে যায় সে। এটা কে তার সামনে? দৈত্য কোথায়? এই যে গান্ধর্বকেও হার মানায়, এত সুন্দর কি মানুষ হতে পারে? ওমা, এই যে 10টা সুরেশকে জোড়া দিলেও একটা অঙ্কিত হবে না। এ কাকে খুঁজে এনেছে বাবা?
সুন্দর দেখতে ছেলেটা আমার বর। ইস, এই যে পুরো ছেলে পরি, শুধু দুটো ডানা নেই। ভগবান, ভগবান গো, এরকম বাবা মা তুমি ঘরে ঘরে দিও গো, ঘরে ঘরে দিও। পিঁড়ি থেকে প্রায় পড়েই যাচ্ছিল পল্লবী। বাকিরা ধরে ফেলল কোনো রকমে। পাশ থেকে কে যেন বলে উঠল, কি রে বলু, বর দেখে এখনই ভিমড়ি গেলি? বাসর, ফুলসজ্জা, সংসার সব তো এখনো বাকি রে। অঙ্কিতের শুধু রূপ নয়, মনটাও অনেক সুন্দর। এই একটা সপ্তাহে বেশ টের পেয়েছে পল্লবী। আর মুকুন্দপুরে এই গ্রামের বাড়িতে আসার পর বাড়ির সকলে আদরে আপ্যায়নে 2 দিনেই তাকে একদম নিজের করে নিয়েছে। পল্লবী বাড়ির সকলের সাথে মিশে গেলেও অঙ্কিতকে কিন্তু এখনো সেরকম একটা পাত্তা দিচ্ছে না। যতই হোক তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে হয়েছে, একটু আধটু রাগ তো দেখাতেই হবে। মোদ্দা কথা, অঙ্কিতকে এখন বুঝতে দেওয়া যাবে না যে পল্লবী তার প্রেমে ইতিমধ্যেই একেবারে হাবুডুবু খাচ্ছে। এসব ভাবতে ভাবতে কোথায় যেন হারিয়ে গিয়েছিল পল্লবী। হঠাৎ এবার খেয়াল হলো তার। এ কি, ছেলেটা কোথায় গেল? এই রাস্তা দিয়েই তো আসছিল। পুরনো কথা ভাবতে ভাবতে আমি বোধহয় এতই বিভোর হয়ে গিয়েছিলাম, তখনই মনে হয় চলে গেছে। যাই হোক, লুকিয়ে লুকিয়ে নিজের নতুন বরকে দেখার মজাই আলাদা। কিন্তু কোথায় যে গেল? উফ। রেলিং ধরে একটু ঝুঁকে দেখার চেষ্টা করছিল সে। এমন সময় দুটো বলিষ্ঠ হাত পেছন থেকে পল্লবীর 2 পাশ দিয়ে এসে রেলিংটা ধরে ফেলল শক্ত করে। পল্লবী হকচকিয়ে পেছনে ঘুরতেই দেখল অঙ্কিত দাঁড়িয়ে আছে, মুখে দুষ্টুমি ভরা হাসি। কখন যেন নিচ থেকে চুপি চুপি দোতলার বারান্দায় উঠে এসেছে সে, আর পল্লবীর আনমনা হওয়ার সুযোগ নিয়ে তাকে বন্দিনী করেছে নিজের খুব কাছের ঘেরাটোপের মধ্যে। এখন অঙ্কিতের অনেক কাছাকাছি পল্লবী, ঠিক যতটা কাছে থাকলে অঙ্কিতের উষ্ণ বুকের বাষ্প এসে লাগে পল্লবীর গালে। সদ্য স্নান সেরে আসায় অঙ্কিতের গা থেকে একটা হালকা সুবাস এসে যেন নেশা ধরিয়ে দিচ্ছে পল্লবীর চোখে। কি, রেলিং থেকে অমন করে ঝুঁকে কাকে দেখছিলে? তোমার বরকে? হ্যাঁ, আমি তো তোমাকেই দেখছিলাম। ইস রে, সত্যি কথাটাই তো বেরিয়ে গিয়েছে। পল্লবী ঘাবড়ে গিয়ে শুধু তাকিয়েই থাকে অঙ্কিতের দিকে। তারপর পল্লবীর দিকে একটু ঝুঁকে বলে, যাক, বাড়ি থেকে জোর করে বিয়ে দিলেও শেষ পর্যন্ত বর বলে মানলে তাহলে আমাকে। হ্যাঁ, বলতে বলতে আরও ঘন হয়ে আসে সে। এমন সময় অঙ্কিতের ভেজা চুল থেকে এক ফোঁটা জল এসে পড়ে পল্লবীর কপালে। অমনি পল্লবীর যেন হুঁশ ফেরে। নিচু হয়ে অঙ্কিতের 2 হাতের ঘেরাটোপ থেকে বেরিয়ে ঝুল বারান্দা থেকে ছুটে চলে যায় ঘরের ভেতর। যেতে যেতে পেছন থেকে শুনতে পায় অঙ্কিত বলছে, ওহে রাজনন্দিনী, তোমার কি এখনো আমাকে পছন্দ হয় নাই? আমি কি এতই অধম? তোমার হৃদয়ের এক কোণে আমি কি একটু ঠাঁই পাইবার যোগ্য অবধি নই? পল্লবী আর দাঁড়ায় না সেখানে। পল্লবী অঙ্কিতের হাত থেকে নিজেকে ছাড়িয়ে ঘর পেরিয়ে দোতলার টানা বারান্দা ধরে দৌড়ে সিঁড়ি বেয়ে একেবারে 3 তলায় উঠে তবে থামল। 2 গাল লজ্জায় লাল হয়ে আছে তার, হাঁপাচ্ছে সে। অঙ্কিতের অত কাছে থাকতে থাকতে কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছিল, আর একটু হলেই মনে হয় জ্ঞান হারাতো। বারান্দা ধরে এগোতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎই কোথা থেকে একটা কনকনে ঠান্ডা হাওয়া পল্লবীর চারপাশে পাক খেয়ে ঝাপটা মেরে গেল। জমে গেল পল্লবী। তার মনে হলো ওই হাওয়া যেন তার সর্বাঙ্গে একটা বিজাতীয় স্পর্শ বুলিয়ে দিচ্ছিল। শুনশান বারান্দার লাল রঙের মেঝে চলে গিয়েছে 2 দিকে। বারান্দার একদিকে সারি দিয়ে একের পর এক তালাবন্ধ ঘর, আর অন্যদিকে পুরনো দিনের ধাঁচে লোহার রেলিং।
সেই বারান্দার লাল রঙের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গাছের শুকনো পাতা, পাখির পালক। কার্নিশের গায়েও জায়গায় জায়গায় চুল লেগে। সেদিকটায় তাকিয়ে একটু যেন গা ছমছম করে উঠল ওর। সামনে একটু দূরেই বারান্দার ওপর একটা আরাম কেদারা রাখা। তার পাশেই রয়েছে পেতলের তামাক খাওয়ার পুরনো একটা গড়গড়া। সবকিছুতেই পুরু ধুলোর আস্তরণ জমে। বোঝাই যায় এই 3 তলায় তেমন কেউ আসে না। এমন সময় সে হঠাৎ খেয়াল করল উল্টো দিকের বারান্দায় কেউ যেন দাঁড়িয়ে। একটু লক্ষ্য করতে ওর মনে হলো মলিন শাড়ি পরিহিতা এক মহিলার অবয়ব। মানুষটাকে একটু ভালো করে দেখার জন্য পল্লবী সেই রেলিংয়ের কাছে একটু এগিয়ে যায়। আর তখনই আগের সেই কনকনে বাতাসটা সামনে থেকে একটা জোরে ধাক্কা দেয় পল্লবীকে। পল্লবী হাওয়ার দমকে ছিটকে গিয়ে পড়ে সেই আরাম কেদারাটার উপর। তারপর ঘটে চলে এক অদ্ভুত কাণ্ড। আরাম কেদারাটা পল্লবীকে নিয়েই জোরে জোরে পাগলের মতো আগে পেছনে তুলতে শুরু করে। পল্লবী অনেক চেষ্টা করেও সেটার থেকে নামতে পারে না। কেদারাটা যেন ওকে চেপে ধরে রেখেছে নিজের সাথে। পল্লবীর মুখ থেকে কোনো আওয়াজ বেরোয় না, কেবল গো গো করে একটা গোঙানির শব্দ ছাড়া। ওর চোখ দুটো ভয়ে বিস্ফারিত হয়ে গিয়েছে। এদিকে কেদারার গতি ক্রমশ বেড়ে চলেছে। ক্যাচ ক্যাচ আর্তনাদ করে এমন পর্যায়ে পৌঁছেছে যেন এক্ষুনি ভেঙে পড়বে। ঝাঁকুনিতে পল্লবীর চুল খুলে এলোমেলো হয়ে যাচ্ছে, পরনের কাপড়ও হয়ে গিয়েছে এলোমেলো। এমন সময় সেই গড়গড়ার তামাক খাওয়ার নলটা উঠে এলো হাওয়ায়। তারপর সেটা চেপে বসলো পল্লবীর মুখের ওপর। যেন অদৃশ্য কেউ গড়গড়ার নলটা জোর করে পল্লবীর মুখে পুড়ে দিতে চাইছে। পল্লবী সর্বশক্তি দিয়ে বন্ধ করে রেখেছে নিজের মুখ। ওদিকে দূরে দাঁড়িয়ে থাকা সেই মূর্তি হাত দিয়ে বাম হাঁটু চেপে ধরে পা মেঝেতে ঘষতে ঘষতে অত্যন্ত বিকৃত ভঙ্গিতে বারান্দা ধরে এগিয়ে আসছে ঠিক তারই দিকে। এরপর যা হলো তাতে পল্লবী আতঙ্কের শেষ সীমায় পৌঁছে গেল। চোখের পলকে সেই নারী মূর্তি কেদারার একেবারে সামনে এসে দাঁড়ালো। কেদারাটিও যেন মেতেছে এক ভয়ানক মজার খেলায়। একবার করে সামনে দুলে সেই প্রেত মূর্তিকে দেখিয়ে পর মুহূর্তে পিছনে হেলে তাকে পল্লবীর দৃষ্টির বাইরে নিয়ে চলে যাচ্ছে। এবার সেই বিভৎস মূর্তিটা এক লাফে উঠে এলো আরাম কেদারায়। পল্লবীর মুখের ঠিক সামনেই এখন সেই মূর্তি। কিন্তু আরো ভীতপ্রদ হলো সেই মহিলার ঘোমটার ভেতরের অংশটা। সেখানে কোনো মাথা নেই, নেই কোনো মুখ, না না চোখও নেই, মুখ নেই, নাক নেই, কিচ্ছু নেই, কিচ্ছু না। আছে কেবল অপার্থিব এক অন্ধকার। শুকিয়ে দড়ির মতো হয়ে আসা কালো কালো লিকলিকে হাত পায় সার শুধু। আর সেই লিকলিকে হাত পা দিয়ে মূর্তিটা চেপে ধরল পল্লবীকে। তারপর সেই বিভীষিকা নিজের মুখটাকে আরো আরো এগিয়ে নিয়ে আসতে লাগলো পল্লবীর একেবারে মুখের কাছে, যেন ওকে গ্রাস করে নিতে চাইছে নিজের অনন্ত ক্ষুধা দিয়ে। এদিকে সেই গড়গড়ার নলটা এবার আপনা থেকেই অদ্ভুতভাবে একটা একটা করে পাক দিয়ে চলল পল্লবীর চুলে, যেন জীবন্ত সেটা। তারপর পেছন থেকে চুলের মুঠি ধরে এক হ্যাচকা টানে ওর মাথাটাকে চেপে ধরল কেদারার সাথে। একটা অদৃশ্য হাত দুই চোয়াল চেপে জোর করে খুলে দিল ওর মুখ। সামনের অন্ধকারটা এবার তরলে পরিণত হয়ে ওর চোখ, নাক, মুখ, গলা দিয়ে হড়হড় করে শরীরের ভেতর প্রবেশ করতে শুরু করলো। সেই তরলের দুর্গন্ধে পল্লবীর বমির দমক উঠে আসতে লাগলো। প্রাণপণে উগড়ে দিতে চাইল সেই পাককে। আতঙ্কে যন্ত্রণায় পল্লবীর চোখ আরো বিস্ফারিত হলো। চোখের কোণ বেয়ে কাজল ধুয়ে গড়িয়ে পড়তে লাগলো জল।
কিন্তু অসহায়ের মতো ঝটাপটি করা ছাড়া আর যে তার কিছুই করার নেই। মুখ থেকে বেরিয়ে আসছে একটা প্রবল গোঙানি। মুক্তির আশায় তার পা দুটো ছটফট করছে। এমন সময় কেদারাটা হঠাৎই যেন ছেড়ে দিল ওকে, আর ও একদম ওকে ছিটকে গিয়ে পড়ে গেল মেঝের ওপর। জ্ঞান হারিয়ে বারান্দার এক কোনায় মুখ গুঁজে পড়ে রইল বিধ্বস্ত পল্লবীর দেহটা। এরপর পল্লবীর জ্ঞান ফিরতেই চোখ খুলেও দেখতে পেল একটা উদ্বিগ্ন মুখ ঝুঁকে তাকিয়ে আছে ওর দিকে। অঙ্কিত। তার ছলছলে চোখ আর লাল হয়ে আসা ফর্সা মুখটায় প্রমাণ দেয় বহু কষ্টে সে নিজের চোখের জল আটকে রেখেছে। পল্লবী, পল্লবী, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? পল্লবী। পল্লবী দেখল ঘরে অঙ্কিতের মা, বাবা, জেঠিমা, জেঠু আরও অনেকে দাঁড়িয়ে আছেন। পল্লবী আস্তে আস্তে উত্তর দিল, হ্যাঁ অঙ্কিত, আমি আমি ঠিক আছি। তুমি যে কি করো না, বাচ্চাদের মতো অমনভাবে দৌড়ায় কেউ। উপরতলাটায় তো আমরা সেরকমভাবে কেউ যায় না। নিশ্চয়ই পা বেঁধে পড়ে গেছিলে। যদি বড় কোনো ক্ষতি হতো কে ঠেকাতো? হ্যাঁ, কে ঠেকাতো? এই হয় বেশি ছোটাছুটি করলে। অঙ্কিতের বাবা বললেন, পল্লবী মা, একটু দেখে শুনে চলো কেমন? আর হ্যাঁ, আজ তো আমাদের কুলদেবীর পুজো বৌমা। গ্রামের বটতলায় তার থান। গ্রামের সব লোকেরা সেখানে থাকবে, আমাদেরকেও তো যেতে হবে। এই দিনটায় গ্রামে কারো বাড়ি হাঁড়ি চড়ে না। সারাদিন সবাই উপোস করে পুজোর পর বিকেলে আমরা ওখানেই প্রসাদ খাই। আর তুমি না হয় বিকেলে অঙ্কিতের সাথে যেও কেমন? দেখবে ওখানে গেলে ভালোই লাগবে। এই দাদা, চলো গো তোমরা। জ্যাঠামশাই বললেন, হ্যাঁ রে চল, দেখি জোগাড় যন্ত্র কত দূরে গেল। বৌমা আসি কেমন? ওদিকে আকাশে আবার মেঘ ঘনিয়েছে দেখছি। দিনের আলোটাও কেমন কম কম ঠেকছে। এই তো সকালেও পরিষ্কার আকাশ ছিল, এরই ভেতরেই সব। হ্যাঁ, একেবারে অন্ধকার ঘনিয়ে আসছে। পুজোটা ভালোই ভালোই মিটলে হয়। চল চল ছোট, চল। ওরা চলে গেলে অঙ্কিত টেবিলের ওপর থেকে দুধের গ্লাসটা নিয়ে ধীরে ধীরে খাইয়ে দিল পল্লবীকে। আর একটা জিনিস খেয়াল করল সে, যেই পল্লবী তার কাছ থেকে সবসময় পালাতে চাইতো, এখন সে নিজে থেকেই যেন খুব ঘন হয়ে অঙ্কিতের গায়ে গা ঠেকিয়ে বসেছে। বাধ্য মেয়ের মতো তার কথা শুনে দুধটুকু খেয়েও নিল সে। অঙ্কিত মনে মনে ভাবল, যাক, এবার হয়তো আমাকে মেনে নিচ্ছে ধীরে ধীরে। যতই হোক, বিয়েটা তো রমতেই করেছি। কি গো, অমন করে কি ভাবছো গো আমার দিকে তাকিয়ে? আমাকে কি আজকে দেখতে খুব সুন্দর লাগছে নাকি? বলো না, কি গো? অঙ্কিত একই সাথে চমকে উঠল আর অবাকও হলো। এ কেমন করে কথা বলছে পল্লবী? ও তো এরকম করে কথা বলে না। কি গো, তুমি বললে না তো আমাকে কেমন লাগছে? সুন্দর লাগছে, বলো না, সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ পল্লবী, খুব খুব সুন্দর লাগছে তো। পল্লবী, আমি গ্লাসটা রেখে আসি, তুমি বসো বিছানায়। আচ্ছা। অঙ্কিত বিছানা ছেড়ে উঠে টেবিলের ওপর থেকে পেতলের গ্লাসের ঢাকনাটা নিচ্ছিল। এমন সময় ও যদি পেছন ফিরে একবার তাকাতো, তাহলে দেখতে পেত পল্লবীর মুখের বিকৃত সেই হাসি আর জ্বলন্ত অঙ্গারের মতো তার দুটো চোখ। মেঘলা দিনের হালকা অন্ধকার পরিবেশে যেন ভাটার মতো জ্বলছে ধিকি ধিকি। বিছানায় বসা অবস্থাতেই তার গলা থেকে একটা লম্বা থলথলে জিভ বেরিয়ে এগিয়ে আসছে ঠিক অঙ্কিতেরই মাথা লক্ষ্য করে। সেই জিভ অঙ্কিতের মাথাটা ধর থেকে ছিঁড়ে নিতে যাবে, ঠিক সেই সময় ওর হাত থেকে গ্লাসের ঢাকনাটা পড়ে গেল ঘরের মেঝেতে। আর সেটা তুলতেই অঙ্কিত মেঝের ওপর ঝুঁকে নিচু হয়ে বসল। তৎক্ষণাৎ পল্লবীর শরীর জুড়ে থাকা সেই পিশাচিনীর জিভ ব্যর্থ হয়ে হাওয়াতেই ঘুরে এলো। অঙ্কিত এবার মেঝে থেকে ঢাকনাটা তুলে বেরিয়ে গেল ঘর ছেড়ে।
পেছনে বিছানায় বসে তখনও এক নিঃশব্দ হাসি হাসছে সেই পল্লবী। মুখ থেকে তখনও খানিকটা ঝুলে মুখের বাইরে বেরিয়ে আছে জিভটা। শিকার ফসকে গিয়েছে জেনেও এমন হাসি হাসে কেউ? না না না, শিকার তো ফসকায়নি। ওই যে সামনের দেওয়ালের কাছে যেখানে অঙ্কিত দাঁড়িয়েছিল, সেখান থেকে তার শরীরটা সরে গেলেও তার ছায়াটা আটকা পড়ে রয়েছে সেখানেই। পিশাচিনী অঙ্কিতের ছায়াকে তার শরীর থেকে আলাদা করে দিয়েছে। এবার দেওয়ালে পড়া ওই ছায়াতে ঘটে চলেছে এক নারকীয় ছায়াকলাপ। পল্লবীর ছায়াও পড়েছে সেই দেওয়ালে, আর তার সেই ছায়ার মুখ থেকে বেরোনো ছায়া জীব ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে অঙ্কিতের ছায়ার মাথা লক্ষ্য করে। তারপর একটা সময় অঙ্কিতের গলা পেঁচিয়ে ধরল সেটা। মোচড় দিতে থাকলো অঙ্কিতের মাথা ধরে। মোচড়াতে মোচড়াতে একসময় ছিঁড়ে তুলে আনলো ওর মাথা। তারপর শূন্যে তুলে ধরে সেই কাঁটা মাথার গলা দিয়ে ঝরে পড়া রক্ত গিলতে থাকলো পরম তৃপ্তিতে। পল্লবীর দেহটা তখন ঘাড় বাঁকিয়ে সেই দিকে তাকিয়ে নিঃশব্দে চওড়া হাসি হাসছে। রেবা কাকিমাকে সঙ্গে নিয়ে ঘরে ঢুকে অঙ্কিত দেখল পল্লবী এক মনে জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। পল্লবী, চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। এই দেখো, রেবা কাকিমা তোমাকে সাজিয়ে দিতে এসেছে। কাকিমা, তুমি আমাকে ভালো করে সুন্দর করে সাজিয়ে দাও, হ্যাঁ, যেন আমাকে সব থেকে সুন্দর লাগে। একদম গো বৌরানী, তুমি আমার অঙ্কিত বাবার বউ, তোমাকে সাজাবো না তো কাকে সাজাবো বলো? এরপর অঙ্কিত পল্লবীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গ্রামের রাস্তা বেয়ে আমের বাগান, ফসলের ক্ষেত ধরে হাঁটতে থাকল। গ্রামের মেঘলা মনোরম পরিবেশের সৌন্দর্য অবাক নয়নে দেখে চলল পল্লবী। একটা সময় পল্লবীর চোখে জল আসে। অবাক হয় অঙ্কিত। কি হলো পল্লবী, তোমার চোখে জল কেন? হ্যাঁ, আসলে বহুদিন পর আবার বাইরে এলাম তো। মানে? না মানে অনেকদিন পর এরকম একটা গ্রামে এলাম তো, তাই বলছি। আর এত হাওয়া দিচ্ছে, মনে হয় চোখে কিছু একটা উড়ে এসেছে, তাই আর কি। কই দেখি কি পড়েছে। এই বলে পল্লবীর চোখের দিকে তাকায়। পল্লবী এবার ঘোর লাগা কণ্ঠে একরকম আকুতির স্বরে বলল, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? দূর পাগলি, আমি তো তোমারই, শুধুই তোমার। আগেও ছিলাম, এখনো আছি, আর থাকবো। এই দেখো, কথা বলতে বলতে আমরা পুজোর থানে চলে এসেছি। পল্লবী হকচকিয়ে সামনে তাকিয়ে দেখল একটা বিশাল ছায়া ঘেরা বকুল গাছের তলায় এসে জড়ো হয়েছে গ্রামের লোক। সেই বকুল গাছের তলায় আয়োজন চলছে পুজোর। সেদিকে চেয়ে পল্লবীর চাহনি কেমন যেন বদলে গেল। ভ্রু কুঁচকে চেয়ে থাকল, যেন খুব বিরক্ত হয়েছে। চলো পল্লবী, আমরা এসে গেছি। এবার ঠাকুরের থানে মাথা টেকিয়ে আশীর্বাদ দেবে, চলো। পল্লবী হঠাৎ যেন কেমন অধৈর্য হয়ে উঠল। না না, আমি আর ওদিকে যাব না, আমি এখানেই ঠিক আছি। সে কি কথা? আরে ওখানে যে আমাদের কুলদেবীর পুজো হচ্ছে, না গেলে হয় নাকি? না না, আমি আর যাব না, এত লোক ওখানে আমার ভালো লাগছে না। তো তুমি যাও, আমি এখানেই দাঁড়িয়ে আছি। এইরকম ভাবে অঙ্কিত আর পল্লবীর মধ্যে যখন একটা কথা কাটাকাটি চলছে, তখনই কোথা থেকে একটা ছোট মেয়ে দৌড়তে দৌড়তে এসে ঢুস করে গুঁতো খেল ওদের সাথে। আর মেয়েটার হাতে ধরা ঘটি থেকে জল ছিটকে পড়ে ভিজিয়ে দিল অঙ্কিত আর পল্লবীর পোশাক। এই, তোমরা কে গো বাপু? মাঝ রাস্তায় দাঁড়িয়ে এভাবে ঝগড়া করছো কেন বাচ্চাদের মতো? দেখে তো তোমাদের ভালোই বয়স মনে হচ্ছে, তাও তোমাদের বুদ্ধি হলো না? অঙ্কিত নিচু হয়ে হাঁটু মুড়ে বসলো মেয়েটার সামনে। লাল ডুরে শাড়ি গাছকোমর করে জড়ানো মেয়েটার গায়ে। মেয়েটার ছোট দুটো হাত নিজের হাতের মধ্যে নিয়ে মজার ছলে অঙ্কিত বলল,
এই পাকা বুড়িটা, আমি কে তুই জানিস? তোকে না বেঁধে রেখে দেবো। আমাকে বেঁধে রাখবে তুমি? কেন রে, পারবো না বলছিস? পারবে না কেন? আমাকে যে ভালোবাসে, আদর করে, আমি তো তার কাছেই থাকি। ওলে আমার পাকা বুড়িটা রে, তাই নাকি? এই বলে তার নাকটা আলতো করে টিপে দিল অঙ্কিত। আমার কথা এখানে সবাই শোনে। তাই? তাহলে ওই দিদিটাকে একটু বল না আমার সাথে পুজোর ওখানে যেতে। শুনছেই না আমার কথা। মেয়েটা অঙ্কিতের হাত ছাড়িয়ে এগিয়ে যায় পল্লবীর দিকে। তারপর পল্লবীর হাত ধরে বলে, এই দিদি, তুই যা না, ওই পুজোর থানে যা, দেখ কত লোক এসেছে, প্রসাদ খেয়ে আয়, যা। মেয়েটা পল্লবীকে ছুতেই পল্লবী যেন একটা ঘোরের মধ্যে থেকে জেগে ওঠে। অবাক হয়ে এদিক সেদিক দেখতে থাকে সে। তারপর হঠাৎই সামনে একটা এত সুন্দর মিষ্টি মেয়েকে কথা বলতে দেখে মনে মনে বেশ খুশিই হয়। মেয়েটার গালে হাত দিয়ে বলে, আচ্ছা যাব, তুই কোথায় থাকিস? এই গ্রামেই থাকি তো। আমি আসি এখন, হ্যাঁ, মেলা কাজ পড়ে আছে আমার। এরপর মেয়েটা চলে গেলে অঙ্কিত আর পল্লবী এগিয়ে যায় পুজোর জায়গায়। সামনে বিরাট বকুল গাছের তলায় একটা গোল পাথরের শিলা, আর তারই উপর একটা দেবী মূর্তি খোদাই করা। এক হাতে বরমুদ্রা আর অপর হাতে পদ্মের কুঁড়ি। তবে অদ্ভুত হলো তার মাথার জায়গায় সাপের ফনা। সিঁদুর হলুদে লেপা সেই মূর্তির সামনে দাঁড়িয়ে মাথা নত করে প্রণাম করে পল্লবী। এতক্ষণে যেন একটা অদ্ভুত শান্তি অনুভব করে সে। তারপর পুজো, প্রসাদ খাওয়া এসব করতে করতে সন্ধ্যা নামে। অঙ্কিত পল্লবীকে বলে, চলো একটা জায়গায় তোমাকে নিয়ে যাই। বাকিদের বাড়ি ফিরতে এখনো অনেক দেরি। এবার তো সবাই চণ্ডী মণ্ডপে যাবে, সারা রাত নাম গান হবে ওখানে। পল্লবী অনুসরণ করে তাকে, কিন্তু ওর শরীরটা অত্যন্ত ক্লান্ত লাগছে। তাছাড়া বাড়ি থেকে এই থানে আসা পর্যন্ত সবটাই কেমন ধোঁয়াশার মতো। আজ সকালে সেই যে তেতলায় উঠেছিল, তারপর থেকে আর কিছুই যেন ঠিকমতো মনে পড়ছে না ওর। গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে ওরা এসে পৌঁছায় একটা অগভীর জলাভূমির সামনে। সেখানে ফুটে আছে রাশি রাশি সাদা পদ্ম। আকাশের থেকে চাঁদের আলো পড়ে সেই সকল ফুলগুলিকে আরো মায়াবী লাগছে। পদ্মবাগানের ধারে বাঁধা রয়েছে একটা সরু নৌকা। অঙ্কিত শটান গিয়ে চড়ে দাঁড়ালো ওই নৌকায়। তারপর হাত বাড়িয়ে দিল পল্লবীর দিকে। আমার হাতটা ধরে উঠে এসো। আকাশে মেঘের ফাঁক দিয়ে গড়িয়ে পড়া চাঁদের আলোয় সেই পদ্ম বাগানের মধ্যে দিয়ে অঙ্কিত নৌকা বেয়ে নিয়ে যেতে থাকলো পল্লবীকে। পল্লবীর যেন এখন অঙ্কিতকে আরো মায়াবী লাগছে, যেন অজ্ঞাত স্বপ্ন রাজ্যের এক রাজকুমার নৌকা বেয়ে তাকে নিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে তার স্বপ্নের রাজ্য। ঘোরা শেষ করে ওরা যখন আবার পাড়ে নামল, তখন রাত বেশ অনেকটাই বেড়েছে। অঙ্কিত বলল, পল্লবী, বলছিলাম তুমি একটু দাঁড়াও, হ্যাঁ, আমি তোমার জন্য কটা পদ্ম ফুল তুলে আনি। আরে না না, তুমি চলে এসো, রাত হয়ে গেছে, এবার বাড়ি যাই চলো। আজ সকালে আমি তোমাকে অনেক বকাবকি করেছি, এইটুকু করতে দাও, নইলে আমার মন খারাপ করবে। তুমি তুমি ওই গাছটার নিচে একটু দাঁড়াও, আমি কটা ফুল তুলেই চলে আসবো। পল্লবী ও অঙ্কিতের কথা মতো ওপরে উঠে গিয়ে দাঁড়ায় সেই গাছের তলায়। কিছুক্ষণ অপেক্ষার পর অঙ্কিত এসে দাঁড়ায় পল্লবীর কাছে। হাতে তার এক গোছা পদ্ম ফুল। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। এরপর ওরা গ্রামের পথ ধরে এগিয়ে যায় বাড়ির দিকে। কিন্তু পল্লবী খেয়ালও করল না পদ্ম বনে এখনো যেন কেউ আছে। ওরা ছাড়া কি তবে আরো কেউ আছে এখানে?
ওদিকে একভাবে অনেকক্ষণ চলতে চলতে পল্লবীর পা ব্যথা হয়ে যায়। এদিকটা কেমন যেন অচেনা লাগছে তার। যতদূর ওর মনে আছে বাড়ির রাস্তাটা তো এমন ছিল না। অঙ্কিত, এটা কোন রাস্তা? কতক্ষণ ধরে হাঁটছি বলো তো? বাড়ি কখন পৌঁছবো? কথা বলতে বলতে পাশে তাকিয়ে অবাক হয়ে যায় পল্লবী। অঙ্কিত তার পাশে নেই। এদিক সেদিক ভালো করে তাকিয়ে খোঁজে ওকে। ডাইনে বায়ে সামনে পিছনে কোথাও নেই অঙ্কিত। একটা বিস্তীর্ণ জমি, আর তারই মাঝে মাঝে বিশাল বিশাল তাল গাছ দাঁড়িয়ে রয়েছে এক পায়ে। চাঁদের আলো এসে ভাসিয়ে দিচ্ছে চারিদিক। অঙ্কিত, ও অঙ্কিত, অঙ্কিত তুমি কোথায়? দেখো, আমার কিন্তু এবার খুব ভয় করছে। অঙ্কিত, অঙ্কিত, হ্যাঁ অঙ্কিত। না, কোনো সাড়া নেই। একটা ভয়ের স্রোত খেলে যায় ওর শরীর পেয়ে। ওর মনে হয় এই পৃথিবীতে ও বাদে আর বোধহয় কোনো জনমানব নেই। ক্রমে উত্তেজিত হয়ে ওঠে পল্লবী। এভাবে কাটে কিছু সময়, যখন ও বুঝতে পারছে না যে কি করবে ও, এখন কোন দিকে যাবে। এমন সময় ও দেখল দূরে কে যেন দাঁড়িয়ে আছে। এতক্ষণে এই বিরাট চত্বরে দ্বিতীয় একটা মানুষকে দেখে পল্লবী যেন একটু মনে জোর পেল। ধীরে ধীরে সেই অবয়বকে লক্ষ্য করে এগিয়ে যেতে থাকল। কিছুটা এগিয়ে যাওয়ার পর দেখল অঙ্কিত দাঁড়িয়ে আছে। ভুল দেখছে নাকি পল্লবী? না, ওই তো অঙ্কিতই দাঁড়িয়ে, ওই যে হাতে এক গাছা পদ্মফুল। পল্লবী এবার পাগলের মতো দৌড়ে গেল সেদিকে। অঙ্কিতের কাছে এসে এক রাশ ক্ষোভ উগরে দিতে দিতে বলল, তুমি কেমন মানুষ বলো তো? এরকম ভাবে আমাকে ছেড়ে দিয়ে মজা করছো রাতের বেলা? আমি তো আর একটু হলে। মুখের কথা শেষ করতে পারে না ও। অঙ্কিত তার হাতে ধরা পদ্মফুলের এক গোছা ডাঁটি দিয়ে সজোরে আঘাত করে পল্লবীর মুখে। অকস্মাৎ এমন একটা আক্রমণের জন্য একেবারেই প্রস্তুত ছিল না পল্লবী। সে ছিটকে পড়ে যায় মাটিতে। ফুলের ডাঁটির কাঁটার আঘাতে ওর গাল ছড়ে রক্ত ঝরছে। অঙ্কিত বলে ওঠে, আমি কেমন এবার তোকে দেখাবো। তুই কি ভাবলি আমি তোকে আদর করতে এখানে এনেছি? আজ এত বছর পর আমি তোকে আমার হাতের কাছে পেয়েছি। আজ আমি আমার হিসেব বুঝে নেব। পল্লবী মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে অঙ্কিতের দিকে তাকিয়ে দেখল অঙ্কিতের গলার আওয়াজের সাথে সাথে তার চেহারাটাও পাল্টে যাচ্ছে। একটু একটু করে বদলে যাচ্ছে অঙ্কিত। 6 ফুট উঁচু অঙ্কিতের শরীরটা ধীরে ধীরে নিচু হয়ে আসছে, আর সেই সুঠাম দেহের গঠন বদলে গিয়ে সেটা পরিণত হচ্ছে একটা থলথলে গড়নে। গা যেন পুড়ে কয়লা হয়ে গিয়েছে, চামড়া উঠে আসছে আঁশের মতো। অত সুন্দর অঙ্কিতের মুখ বদলে গিয়ে সেখানে এখন দেখা দিয়েছে এক বিকৃত ফোসকা পড়া ঝলসানো মুখ। চোখের পাতা, নাক, ঠোঁট সব পুড়ে গলে লেপ্টে রয়েছে সেখানে, মাথায় পোড়া চুলের অবশিষ্ট কিছু অংশ লেগে। আর তার পরনে লজ্জা নিবারণের কাপড় নেই কোনো। কিসেরই বা লজ্জা থাকবে সেই দেহের? সমস্ত অঙ্গই তো পুড়ে গলে লেপ্টে আছে। আকাশের মেঘটা এবার সরে গিয়ে চাঁদের আলো এসে পড়ে এক এক করে উন্মুক্ত করছে নিষিদ্ধ ভয়গুলোকে। পল্লবী সেদিকে তাকিয়ে থাকতে থাকতে প্রথমে হতবাক হয়ে যায়, তারপর গলা ফাটিয়ে আর্তনাদ করে ওঠে। সেই বিকৃত থলথলে মাংসপিণ্ডের মতো দেহটা ধীরে ধীরে এক পা করে এগিয়ে আসতে থাকে ওর দিকে। পল্লবী আতঙ্কে সিটিয়ে যায়, 2 হাতে ভর করে পিঠ ঘষে ঘষে পিছোতে থাকে সে। গালের ছড়ে যাওয়া ক্ষত থেকে তখনও গড়িয়ে পড়ছে রক্ত। মৃত্যু ভয় কাকে বলে পল্লবী যেন এই ক্ষণে বুঝতে পারছে। মাটিতে ভর দিয়ে পিছোতে পিছোতে হঠাৎ এবার ওর হাতে কিছু একটা ঠেকে, একটা পাথর। ওদিকে সেই ভয়ানক মূর্তি পল্লবীর ওপর ঝাঁপিয়ে পড়ার উপক্রম করতেই
পল্লবী সেই পাথরটা তুলে জোরে ছুঁড়ে মারে সেই বিভীষিকার মাথা লক্ষ্য করে। পাথরটা সজোরে লক্ষ্য ভেদ করে ওই পৈশাচিক মূর্তির মাথায় আঘাত করতেই সেখান থেকে মাংস ছিটকে বেরিয়ে যায়, গড়িয়ে পড়ে কালো রক্ত। আর্তনাদ করে ওঠে সেই মূর্তি। পল্লবী সেই সুযোগে কোনো রকমে মাটি থেকে উঠে দৌড়তে শুরু করে। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে সে ছুটতে থাকে সেই তাল বাগানের মধ্যে দিয়ে। এই যেন এক মৃত্যুপুরী। পল্লবী পাগলের মতো ছুটে চলেছে। ছুটতে ছুটতে সে একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ালো। পেছন ঘুরে একবার দেখল, না, নেই, কেউ নেই। কেউ আর ধাওয়া করছে না। পল্লবী কোমর ঝুঁকিয়ে হাঁপাতে থাকে। জোরে জোরে শ্বাস ছাড়ছে ও। বুকের মধ্যে হৃৎপিণ্ডটা মনে হচ্ছে এইবার ফেটে যাবে। চোখে মুখে একটা অন্ধকার ঘনিয়ে আসছে যেন। এতক্ষণের অমানসিক ক্লান্তিতে মাথাটা ঘুরছে। ভালো করে এদিক ওদিক তাকিয়েও বুঝতে পারে তাল বাগানের সেই ঢোকার মুখটাতেও দাঁড়িয়ে আছে। ওই তো সামনেই গ্রামের রাস্তা। আর দেরি করে না পল্লবী। পিছনে ঘুরে একবারের জন্য শূন্য বাগানের দিকে চোখ বুলিয়ে নিয়ে এগোতে যায় সামনের দিকে। কিন্তু ঠিক সেই মুহূর্তে দুটো পচা গলা থলথলে হাত উঠে আসে মাটি ফুঁড়ে। শক্ত করে খামচে ধরে পল্লবীর দুই পা। পল্লবী টাল সামলাতে না পেরে আছাড় খেয়ে পড়ে যায় মাটির ওপর। ওদিকে সেই দুই হাত মাটির ভেতরে থাকা অবস্থাতেই মাটির ওপর দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে পল্লবীকে। পল্লবীর পিঠ, বুক, হাত ছড়ে যেতে থাকে শক্ত মাটিতে ঘষা খেয়ে। দুই হাত দিয়ে সে মাটি ঘাস খামচে ধরে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে চলে, কিন্তু কিছুতেই পারে না। একটা সময় আতঙ্ক আর যন্ত্রণার শেষ সীমায় পৌঁছে জ্ঞান হারায়। মাটি ফুঁড়ে উঠে আসা সেই হাত দুটো পল্লবীর অচৈতন্য দেহটাকে টানতে টানতে অদৃশ্য হয়ে যায় তাল বাগানের ভেতর। এদিকে অঙ্কিত হাতে একগোছা পদ্মফুল নিয়ে উঠে আসে ওপরের জমিতে। কিন্তু রাস্তার পাশে সেই নির্দিষ্ট গাছটার তলায় যেখানে সে পল্লবীকে দাঁড়াতে বলেছিল সেখানে গিয়ে কাউকে দেখতে পায় না। অঙ্কিত ডাকতে থাকে, পল্লবী, পল্লবী তুমি কোথায়? হঠাৎই শুভ্র জ্যোৎস্না লোকেও দেখতে পেল সেই গাছের গোড়ায় একটা মলিন ছেঁড়া কাপড়ের টুকরো পড়ে আছে। অঙ্কিত সেটাকে তুলে ধরল চোখের সামনে। ওরা চুল আর মাংসের গন্ধ তাতে। সাথে সাথে ওর হাত থেকে পড়ে যায় পদ্মফুলের গোছা। ও বোঝে সর্বনাশ যা হওয়ার তা হয়ে গিয়েছে। কি করে এত বড় ভুলটা করল সে? সবকিছু জেনেও অঙ্কিত কি করে ওকে চোখের আড়াল করল? এক আকাশ সমান শূন্যতা নিয়ে এক হেরে যাওয়া যোদ্ধার মতো হাঁটু মুড়ে বসে পড়ল অঙ্কিত। একটা বুক ফাটা আর্তনাদ বেরিয়ে এলো তার মুখ দিয়ে। সৌদামিনী, সৌদামিনী, আমি তোমাকে আবার হারিয়ে ফেললাম সৌদামিনী। আমি এই জন্মেও পারলাম না তোমাকে। আমি আবার তোমাকে হারিয়ে ফেললাম সৌদামিনী। আমি আগলে রাখতেই পারলাম না তোমাকে সৌদামিনী। মুকুন্দপুরার আকাশ বাতাস দীর্ঘকাল চক্রের পর আবারও একবার সাক্ষী থাকছে ইতিহাসের পুনরাবৃত্তির। অঙ্কিত মাথা তুলে সামনে তাকাতেই দেখতে পেল একটা আঁধার মূর্তি এগিয়ে আসছে তারই দিকে। তবে কি সে আসছে? কিছুক্ষণের মধ্যেই সেই মূর্তি এসে উপস্থিত হলো ঠিক অঙ্কিতের সামনে। গুরুদেব, আমি পারিনি পল্লবীকে রক্ষা করতে। এ জন্মেও আমি হারালাম তাকে। আমি পারলাম না গুরুদেব। আমি এ জন্মেও তাকে আগলে রাখতে পারলাম না। আপনি তো সব জানেন। আপনি আমাকে রক্ষা করুন গুরুদেব। আমি পারলাম না গুরুদেব। দুই হাতে মুখ ঢেকে কাঁদতে থাকলো অঙ্কিত।
তার চোখের জল হাতের আঙুলের ফাঁক গলে পড়তে থাকলো ফোঁটায় ফোঁটায়। সবই নিয়তি, তা কি আর আমাদের হাতে? তার খেলা যে বোঝা মুশকিল। তাই দেখ, এত কিছুর পরেও পল্লবী জীবিত আছে। অঙ্কিত অবাক হয়ে গেল। কৌতূহলী দুই চোখে ভেজা দৃষ্টি নিয়ে তাকালো গুরুদেবের দিকে। হ্যাঁ রে, তোর পল্লবী নিরাপদে আছে, আর সে আমার রক্ষণাবেক্ষণেই আছে। গুরুদেবের পা দুখানি জড়িয়ে ধরে অঙ্কিত অঝরে কাঁদতে থাকে। আরে আরে পাগল ছেলে আমার, ওঠ দেখি, ওঠ ওঠ, চোখের জল মোছ। তোর যে অনেক কাজ বাকি। একজন একজন যে এখনো বড় কষ্টে আছে, তাকে মুক্ত করার দায়িত্ব যে তোর। ওঠ, চোখের জল মুছে নিজের মনকে শক্ত কর। সামনে অনেক বড় যুদ্ধ। চলতে চলতে ওরা একসময় পৌঁছায় মুকুন্দপুরার 7 নদীর বিলের কাছে। অঙ্কিত অবাক হয়ে দেখে সেখানে একটা ঝোপের আড়াল থেকে এক হলদেটে আলোর রেখা নির্গত হচ্ছে। গুরুদেবের ইশারায় সেদিকে এগিয়ে যায় ও। তারপর সামনের বড় পাতাটা সরাতেই দেখতে পায় পল্লবীকে। মাটিতে শায়িত পল্লবীর ওই দেহ থেকেই নির্গত হচ্ছে হলদেটে আলোর আভা। পল্লবীর 2 চোখ বন্ধ, যেন গভীর ঘুমে মগ্ন। মুখে গায়ে হাতে পায়ে নানা স্থানে ক্ষত ওর। পল্লবীর এই অবস্থা দেখে অঙ্কিতের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, চোখ ফেটে জল এলো। গুরুদেব ওকে এবার খুলে বললেন সবকিছু। কিভাবে গ্রামে ঢুকতেই বাতাসে পোড়া কটু গন্ধ পেয়ে উনি বুঝতে পারেন যে কিছু একটা গন্ডগোল হয়েছে। সেই পিশাচিনী জেগেছে আবার। এরপরে তিনি নিজের সাধন বলকে কাজে লাগিয়ে পৌঁছে যান সেই তাল বাগানে। কিন্তু ততক্ষণে বেশ কিছুটা দেরি হয়ে গিয়েছিল। গুরুদেব সেখানে পৌঁছে দেখেন বাগানের মধ্যে দাঁড়িয়ে আছে সেই পিশাচিনী, আর হাত দিয়ে গলা ধরে তুলে রেখেছে পল্লবীকে। পিশাচিনী পল্লবীর শরীর থেকে ধীরে ধীরে শুষে নিচ্ছে তার প্রাণবায়ু। গুরুদেব এক মুহূর্ত দেরি করেননি। তৎক্ষণাৎ সেখানে পৌঁছে নিজের জপমালাটা চেপে ধরেছিলেন ওই পিশাচিনীর শরীরে, আর তাতেই পল্লবী মুক্ত হয়, ছিটকে পড়ে পিশাচিনীর হাত থেকে, আর সেই বিভীষিকার দেহ লুটিয়ে পড়ে মাটিতে। গুরুদেব আরেকটি ঝোপের পাতা সরাতেই দেখা গেল আর একটা দেহ, ক্ষত বিক্ষত একটা পুরুষের দেহ। গুরুদেব, এ তো দিনু পাগল। হ্যাঁ, ওই হতভাগ্যটাকেই মেরে ওর দেহেই আশ্রয় করেছিল ওই পিশাচিনী। ও পথে ঘাটে একা ঘুরে বেড়ায়, তাই হয়তো সহজলভ্য বলে ওর প্রাণটাই কেড়ে নিয়েছে সেই পিশাচি, তারপর আশ্রয় করেছে ওর দেহ। তবে আমি জপমালা চেপে ধরা মাত্রই এই দেহ ছাড়তে বাধ্য হয় সে। আমি আজ সময় মতো না পৌঁছালে পল্লবীকেও বাঁচাতে পারতাম না। পল্লবীর জীবনী শক্তির অনেকটাই সে শুষে নিয়েছে। অঙ্কিত, ভালোবাসা, স্নেহ, এসব যে মায়ার বন্ধন। তাই পল্লবীর ভেতরে ওই পিশাচি আশ্রয় নিলেও পল্লবীর প্রতি তোর আকাশ প্রমাণ ভালোবাসা তা তোকে বুঝতে দেয়নি। এই পিশাচি তো তখনই বাঁধন ভেঙে বেরিয়ে এসেছে যখন পল্লবী তোদের বাড়ির 3 তলায় পা রেখেছে। মনে কর, আজকেই সেই বিশেষ তিথি যার জন্য তোর এত বছরের অপেক্ষা। দেবীর দেওয়া সেই পুঁথির পাঠোদ্ধার আজই করা সম্ভব। সেখানেই লেখা আছে ওই গোপন তন্ত্রের প্রক্রিয়া। তুই আর দেরি করিস না, যা যা নিয়ে আয় সেই পুঁথি। আমি এখানেই থেকে পল্লবীর আর দিনুর দেহ পাহারা দিচ্ছি। আর চণ্ডী মণ্ডপে গ্রামের সকলে রয়েছে, তাদেরকে আমি নিদ্রা মন্ত্রে গভীর নিদ্রায় মগ্ন করে গণ্ডি টেনে দিয়ে এসেছি। হ্যাঁ গুরুদেব, আমি এক্ষুনি
কথাটা বলতে গিয়ে অঙ্কিত থেমে যায়। কিছু একটা ভেবে ফ্যাকাশে হয়ে আসে ওর মুখ। কি হলো? তুই তুই থেমে গেলি কেন? কি হয়েছে? অঙ্কিত এবার কাঁপা কাঁপা গলায় বলল, গুরুদেব, রেবা কাকিমা বাড়িতে একা রয়েছে। সর্বনাশ! কি বলছিস তুই? সেই পিশাচি যদি একবার ওর শরীরের প্রাণ শক্তি টেনে নেয়, ও তো মরবেই। সাথে সাথে ওই পিশাচিকে হারানো আর সম্ভব হবে না। অঙ্কিত আর দেরি করে না, যত দ্রুত সম্ভব গ্রামের রাস্তা দিয়ে ছুটতে থাকে বাড়ির উদ্দেশ্যে। এদিকে রেবা কাকিমা তখন বাড়িতে চারদিক গুছিয়ে গ্রামের চণ্ডী মণ্ডপে যাওয়ার তোড়জোড় করছে। এরই মধ্যে দোতলার বারান্দা থেকে নিচের দিকে চোখ পড়তেই হঠাৎ করে থেমে যায় রেবা। বাড়ির প্রায় সমস্ত জায়গার প্রদীপ, বাতি সবকিছু নেভানো। পূর্ণিমার চাঁদের আলো এসে পড়েছে বাড়ির উঠোনের ওপর। রেবা সেই আলোতেই দেখতে পেল কেউ একটা সদর দরজা পেরিয়ে এসে ঢুকছে উঠোনের মধ্যে। উঁচু লম্বা গরম, ফর্সা গায়ের রং। দেখে বোঝা যায় এ অঙ্কিত ছাড়া আর কেউ নয়। খুশিতে ডগমগিয়ে উঠল রেবা কাকিমা। ওমা, এই যে অঙ্কিত বাবা, কিন্তু ও এখানে কি করছে? নিশ্চয়ই আমাকে দেখতে না পেয়ে নিজেই চলে এসেছে আমাকে নিয়ে যেতে। একমাত্র অঙ্কিত বাবাই আমার কথা মনে রেখেছে। তাড়াহুড়ো করে প্রদীপ হাতে সিঁড়ি দিয়ে নেমে উঠোনে এসে দাঁড়ালো রেবা। কাছে যেতেই বুঝলো অঙ্কিত হাঁপাচ্ছে, কেমন যেন ধুকছে। কি রে বাবা, এরকম হাঁপাচ্ছিস কেন? আয় আয়, বস বস, দেখি এই দাওয়ায় বস তো। ও মা, ছেলের অবস্থা দেখো। আমি এক্ষুনি জল নিয়ে আসছি, দাঁড়া তুই, দাঁড়া। একটু পরই এক গ্লাস জল এনে বাড়িয়ে ধরে অঙ্কিতের সামনে। অঙ্কিত উঠে দাঁড়িয়ে রেবার হাত থেকে জল নিয়ে এক দৃষ্টে তাকিয়ে থাকে তার কাকিমার দিকে। কি রে বাবা, অমন করে কি দেখছিস? আমাকে দেখিসনি বলে নিতে চলে এসেছিস? এমন কেউ করে বাপ? সবে মাত্র বিয়ে হয়েছে, বৌমা কি ভাববে বলতো? নে, জলটা খেয়ে নে, তারপর চল। অঙ্কিত এবার মাথা নিচু করে এক দৃষ্টে চেয়ে থাকে গ্লাসের দিকে। আরে কি দেখছিস? জলটা খা দেখি। এবার অঙ্কিত ঝটিতে তাকালো রেবা কাকিমার দিকে, কিন্তু সেই চাহনি দেখে চমকে গেল রেবা দাসী। একে এ কোন অঙ্কিত? চোখে মুখে যেন কালি পড়েছে, আর চোখ দুটো যেন জ্বলছে কোনো নিশাচর পশুর মতো। থমকে গেল রেবা দাসী। ঠিক এমন সময় দরজার দিক থেকে ভেসে আসে আর একটা কণ্ঠস্বর। কাকিমা, 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 তুমি কোথায়? কাকিমা। শব্দের দিকে মুখ ফিরিয়ে রেবা দাসী চমকে ওঠে। সদর দরজা দিয়ে প্রবেশ করছে অঙ্কিত, তার সেই পরিচিত ডাক ডেকে। কাকিমা, কাকিমা। গোটা শরীরে একটা কাঁপুনি ওঠে রেবা দাসীর। অঙ্কিত যদি ওখানে হয়, তাহলে এ কে দাঁড়িয়ে আছে তার সামনে? রেবার হাত থেকে উঠোনের ওপর পড়ে যায় পেতলের গ্লাসটা। ইতিমধ্যে অঙ্কিত থমকে গিয়েছে ঠিক তারই মতো আর একজনকে দেখে। মুহূর্তে তার কাছে পরিষ্কার হয়ে গিয়েছে সবটা। এদিকে সেই পিশাচিনীর কাছে শরীর না থাকায় আর বেশিক্ষণ অঙ্কিতের রূপ ধারণ করে থাকতে পারে না সে। মুহূর্তের মধ্যে বিকৃত হতে থাকে রেবা দাসীর ঠিক সামনে দাঁড়িয়ে থাকা অঙ্কিতের মুখ। ফিরে আসে সে নিজের আসল রূপে। জ্যোৎস্নার আলোয় সেই ভয়াল রূপ দেখে রেবা ধীরে ধীরে পেছোতে শুরু করে। এবার সেই পিশাচি রেবাকে আক্রমণ করতে উদ্যত হলে পিছন থেকে অঙ্কিত ছুটে এসে একটা মালা চেপে ধরে তার গায়ে। অমনি রক্ত জল করা এক আর্তনাদ করে ছিটকে যায় সেই পিশাচিনী। তারপরেই মিলিয়ে যায় হাওয়ায়।
অঙ্কিত ছুটে যায় রেবা কাকিমার কাছে। কাকিমা, কাকিমা, তুমি ঠিক আছো? অঙ্কিত বাবা, এসব কি? যেতে যেতে সব বলবো তোমাকে। এখন আগে 3 তলার পূর্ব দিকের ঘরটায় আমাদের যেতে হবে। কিন্তু ওখানে যে যায় না কেউ। আজকে যেতেই হবে। আর কোনো কথা বলো না। এই তাগাটা তোমার হাতে আমি বেঁধে দিলাম, কিছুতেই যেন না খুলে, একটু দেখো। এরপর ওরা সিঁড়ি বেয়ে উঠতে থাকে ওপরে। দোতলায় উঠতেই ওরা দেখে 3 তলায় ওঠার সিঁড়ির মুখটা ঢেকে আছে কুয়াশায়, কিছুই দেখা যাচ্ছে না সেখানে। এও নিশ্চয়ই ওই পিশাচিনীর মায়া। অঙ্কিত তার পকেট থেকে বের করে আনে কিছু সাদা তিলের দানা, তারপর মন্ত্র পড়ে সেগুলোকে সামনে ছুঁড়ে দেয়। অমনি এক একটা তিলের দানা যেন আগুনের গোলার মতো ছিটকে গিয়ে লাগে সেই কুয়াশার ভেতর। কিছু সময় পরে খুলতে থাকে কুয়াশার সেই চট। অঙ্কিতের এই রূপের সাথে অপরিচিত রেবা, সে শুধু হতবাক হয়ে দেখছে সবকিছু। অঙ্কিত এবার রেবা কাকিমার হাতটা চেপে ধরে ওপরে উঠে যায়, কিন্তু সেখানে পৌঁছাতেই সে দেখতে পায় আর এক নারকীয় দৃশ্য। ওপরের বারান্দায়ও এসে পড়েছে চাঁদের আলো, আর সেই আলোতেই অঙ্কিত দেখতে পাচ্ছে সেই পিশাচিনী বসে আছে মেঝের ওপর, আর তার হাতে ধরা একটা নগ্ন ক্ষত বিক্ষত দেহ। তবে দেহটা আর কারো নয়, ওটা পল্লবীর। পল্লবীর মুখে এসে পড়েছে চাঁদের আলো, তার চোখে শূন্যতার দৃষ্টি, যেন সে বলছে, তুমি হেরে গেছো অঙ্কিত, তুমি পারলে না, তুমি পারলে না আমাকে বাঁচাতে, তুমি হেরে গেছো অঙ্কিত, তুমি হেরে গেছো। আর অন্যদিকে সেই পিশাচিনী পল্লবীর দেহের পেট ফুঁড়ে নাড়ি ভুড়ি বের করে 2 হাত মুখে পুড়ে গোগ্রাসে গিলছে। এ দৃশ্য দেখে অঙ্কিতের পৃথিবী যেন তুলে ওঠে। বিহলের মতো সেদিকে ছুটে যেতে চায়, কিন্তু এবার ওকে আটকে দেয় রেবা কাকিমা। কাঁপা কাঁপা হাতে ইশারা করে সামনের দিকে। অঙ্কিত খেয়াল করে চাঁদের আলোয় সেই 2 মূর্তির কারোরই ছায়া পড়ছে না। এতক্ষণে যেন হুঁশ ফেরে অঙ্কিতের। আর একটু হলে ঝোঁকের মাথায় আবার একটা ভুল করেই ফেলছিল সে। তার সামনের এই দৃশ্য এখন শুধুমাত্র ভ্রম। অঙ্কিত আবারও পকেট থেকে কিছু গুঁড়ো বার করে ফু দিয়ে ছড়িয়ে দেয় সামনে, আর অমনি ভোজবাজির মতো বাতাসে মিলিয়ে যায় সেই 2 মূর্তি। ওরা এবার ছুটে যায় পশ্চিম দিকের সেই ঘরের সামনে। হাতের এক বিশেষ কায়দায় অঙ্কিত খুলে ফেলে তালা। রেবা কাকিমাকে ঘরের বাইরে দাঁড় করিয়ে ভেতরে ঢুকে আসে অঙ্কিত। পিতলের কাজ করা এক কাঠের সিন্দুকের ডালা খুলে বার করে আনে লম্বাটে কাগজের একটা পুঁথি গোছের কিছু, সেই সাথে জীর্ণ হয়ে যাওয়া কতগুলো মোটা কাগজ। সেগুলো হাতে নিয়ে মুহূর্তের জন্য ওর মনে পড়ে যায় বহু বছর আগের অনেক স্মৃতি। কি রে, কি ভাবছিস এত? কিছু না কাকিমা, তুমি এই পুঁথিটা ধরো, আমি ডালাটা বন্ধ করে দিই। এই বলেই পুঁথিটা বাড়িয়ে ধরে, কিন্তু কি মনে হতেই পরক্ষণে আবার ফিরে তাকায় অঙ্কিত, আর তাকাতেই শরীর হিম হয়ে যায় ওর। রেবা কাকিমা নয়, পুঁথির অপর প্রান্ত ধরে রেখেছে সেই পিশাচিনী। আবারও পিশাচির মায়া জালে আটকে পড়েই যাচ্ছিল অঙ্কিত। এই পুঁথিতেই রয়েছে ওই পিশাচিনীকে ধ্বংস করবার উপায়, তাই ছলে বলে এটাকে হস্তগত করতে তো চাইবেই, কিন্তু অঙ্কিত ছাড়বার পাত্র নয়। শুরু হয় ধস্তাধস্তি। অঙ্কিত এক হাত দিয়ে পুঁথিটা চেপে ধরে অন্য হাত দিয়ে পকেট থেকে বার করে আনে তার জপমালা, তারপর সেটা ঠেসে ধরে পিশাচিনীর শরীরে। আবারও আর্তনাদ করে ওঠে পিশাচিনী, কিন্তু এবার যেন মরি আসে। যাই হয়ে যাক, এই পুঁথি সে নেবেই। ঘরের ভেতর থেকে ধস্তাধস্তি করতে করতে তারা এবার এসে পড়ল বাইরের টানা বারান্দায়। রেবা চোখের সামনে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয়ে আতঙ্কে সিটিয়ে গেল।
ফুটফুটে চাঁদের আলো এসে দেখছে দুইজনের ধস্তাধস্তি। একজন রক্ত মাংসের মানুষ আর অন্যজন অশরীরী, ছায়া শরীর তার। অঙ্কিত প্রায় সেই প্রেত মূর্তিকে কাবু করেই ফেলেছিল। এমন সময় ধস্তাধস্তিতে অঙ্কিতের পিঠটা বাড়ি খায় দেওয়ালে, আর সেই মুহূর্তে ওর হাত থেকে ছিটকে গিয়ে পড়ে সেই জপমালা। এবার সুযোগ পেয়ে এই পিশাচিনী এক হাত দিয়ে চেপে ধরে অঙ্কিতের গলা, অন্য হাত দিয়ে কেড়ে নেয় সেই পুঁথি। অঙ্কিতকে নিয়ে শূন্যে ভেসে ওঠে সে। পিশাচিনীর হাতের চাপে দম বন্ধ হয়ে আসে ওর। ছটফট করতে করতে ক্রমশ নিস্তেজ হয়ে পড়ে অঙ্কিতের শরীর। এমন সময় পিশাচিনী হঠাৎই তীব্র আর্তনাদ করে ছেড়ে দেয় অঙ্কিতকে, সেই সাথে পুঁথিটাও। অঙ্কিত আর সেই পুঁথি এসে পড়ে বারান্দার উপর। ওদিকে সেই পিশাচিনী তখন গগন বিদারী আর্তনাদ করছে। আসলে অঙ্কিতের এমন অবস্থা দেখে মাটিতে পড়ে যাওয়া সেই জপমালা রেবা নিজেই তুলে নেয়। পিশাচিনীর নজর তখন ছিল শুধুমাত্র অঙ্কিতের ওপর, আর এই সুযোগেই রেবা জপমালাটা ছুঁড়ে দেয় পিশাচিনীর মাথা লক্ষ্য করে, আর সেটা সোজা গিয়ে পড়ে পিশাচিনীর গলায়। তাতেই জ্বলে পুড়ে যেতে থাকে তার দেহ। এখন পিশাচিনী ফাঁপড়ে পড়েছে। নিজের হাত দিয়ে না পারছে সেই মালা খুলতে, না পারছে জ্বলুনি সহ্য করতে। শূন্যে ভাসমান অবস্থাতেই আর্তনাদ করে চলেছে সে। অঙ্কিত বাবা, তুই ঠিক আছিস তো? তুমি আজ আমায় বাঁচালে কাকিমা। আমার জপমালা গুরুদেবের মালার মতো অত শক্তিশালী নয়। খুব বেশিক্ষণ সে আটকাতে পারবে না ওই পিশাচিনীকে। আমার সাথে এক্ষুনি চলো কাকিমা, তাড়াতাড়ি চলো। এরপর অঙ্কিত সেই পুঁথি আর রেবা কাকিমাকে নিয়ে ছুটে চলে 7 নদীর বিলের উদ্দেশ্যে, যেখানে পল্লবীর দেহ আগলে অপেক্ষা করছে গুরুদেব। আপনারা শুনছিলেন বিশ্বদীপ সরকারের কাহিনী রুধিরাভিষেকের প্রথম পরিচ্ছেদ নিধনযজ্ঞ। দ্বিতীয় তথা অন্তিম পরিচ্ছেদ কাল সাপ নিয়ে হাজির হব আগামীকাল দুপুর ঠিক 3টেই। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।